আমি তো রাজা বিক্রমাদিত্যের ঘাড়ে চড়ে আছি, এবার চড়েছি তোমার ঘাড়ে। রাজা বিক্রমাদিত্যের সাথে এবার গল্প শোনাবো তোমাকেও, আর শেষে তোমাকেও একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আর তার উত্তর তুমি দেবে এই কমেন্ট বক্সে। জবাব যদি ভুল হয়, জবাব যদি ভুল হয়, তাহলে রাজা বিক্রমাদিত্যের মতো তুমিও বুক ফেটে মরে যাবে। হেডফোন গপ্পের আজকের গল্প ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প অবলম্বনে বেতালের প্রশ্ন শুরু হচ্ছে। যতক্ষণ আমি গল্প বলবো সবাই চুপ করে থাকবে, কেউ কোনো কথা বলবে না, একেবারে। আর 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 রাজা বিক্রমাদিত্য বা তুমি কেউ যদি কথা বলো, তাহলে আমি আবার শ্মশানে ফিরে গিয়ে শিরীষ গাছে ঝুলে যাব। বারাণসী নগরে প্রতাপ মুকুট নামে মহা ক্ষমতাধর এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল মহাদেবী, আর পুত্রের নাম বজ্রমুকুট। রাজা রানী রাজকুমারকে খুব ভালোবাসতেন। একদিন বজ্রমুকুট মন্ত্রী পুত্রের সঙ্গে বনে হরিণ শিকারে বেরোলো। ঘুরে ঘুরে তারা বনের ভিতরের দিকে এক সুন্দর পুকুর পাড়ে এসে দাঁড়ালো। সেখানে ছিল একটা বকুল গাছ। দুই বন্ধু সেই গাছের নিচে তাদের ঘোড়া বেঁধে পুকুরে নেমে প্রথমে স্নান করলো। তারপর পুকুরের কাছ থেকে সামান্য দূরে মহাদেবের মন্দিরে পুজো করতে গেল। কিছুক্ষণ পর প্রথমে রাজকুমার বেরিয়ে এলো। সে সময়ে এক অপরূপ সুন্দরী রাজকন্যা ও তার সখীরা এসেছিল পুকুরে স্নান করতে। অন্য পাড়ে গাছের ছায়ায় তারা ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ বজ্রমুকুট ও রাজকুমারীর চোখাচোখি হলো। রাজকুমারীর রূপে বজ্রমুকুট মোহিত হলো। রাজকুমারীও রাজকুমারকে দেখে মুগ্ধ। তার চুলে গোঁজা পদ্ম ফুলটি হাতে নিয়ে সে প্রথমে তার কানে ছোঁয়ালো, তারপর দাঁতে কেটে পায়ের কাছে ফেলল, তারপর আবার তুলে নিয়ে বুকে চেপে ধরল। শেষে রাজকুমারের দিকে বারবার ফিরে তাকাতে তাকাতে সখীদের নিয়ে সে চলে গেল। আর এইদিকে বজ্রমুকুট অস্থির হয়ে পড়ল। মন্ত্রী পুত্র মন্দির থেকে বেরিয়ে এলে বজ্রমুকুট তাকে বলল, বন্ধু, এইমাত্র একটা মেয়েকে দেখলাম, তার রূপের কোনো তুলনা নেই, কিন্তু সে কে? কোথায় তার বাড়ি? কার মেয়ে? আমি কিছুই জানি না। তাকে বিয়ে করতে না পারলে আমি এই প্রাণ আর রাখবো না। স্বীকার করা আর হবে না বুঝে মন্ত্রী পুত্র রাজকুমারকে নিয়ে বাড়ি ফিরে এলো। রাজকুমার আহার নিদ্রা ত্যাগ করলো। নির্জনে একা বসে বসে সে ভাবে, কারো সঙ্গে মেশে না, কথাও বলে না, কাজকর্ম কিছুই করে না। মন্ত্রী পুত্র বন্ধুর এই দুর্দশা দেখে কাতর হয়ে পড়ল। সে মেয়েটিকে রাজকুমারের মন থেকে ভোলানোর অনেক চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। রাজপুত্রের এক কথা, মেয়েটিকে তার চাই। মন্ত্রী পুত্র শেষে জিজ্ঞেস করল,
বন্ধু, যাওয়ার সময় সেই মেয়ে কি তোমায় কিছু বলেছিল, বা তুমি কি তাকে কোনো কথা দিয়েছিলে? রাজপুত্র বলল, না বন্ধু, আমিও তাকে কিছু বলিনি, সেও আমাকে কিছু বলেনি। মন্ত্রীপুত্র বলল, তাহলে তাকে খুঁজে বের করি কি করে? রাজপুত্র বলল, তা আমি জানি না। তাকে বিয়ে করতে না পারলে আমার এই জীবন আমি রাখবো না। তখন মন্ত্রীপুত্র অনেক ভেবে চিনতে বলল, আচ্ছা, মেয়েটি কি কোনো ইঙ্গিত দিয়েছিল তোমাকে? পদ্ম ফুল নিয়ে মেয়েটি কি করেছিল রাজপুত্র মন্ত্রীপুত্রকে জানালো। শুনে মন্ত্রীপুত্রের মুখ উজ্জ্বল হলো। বলল, বন্ধু, তোমার আর কোনো ভাবনা নেই। আমি ওই পদ্ম ফুলের কথা থেকে ওর বিষয়ে সবই জেনে গিয়েছি। তোমাদের মিলন আমি করিয়ে দেব, তুমি অস্থির হও না। বন্ধু, তুমি কি করে সব কথা বুঝলে? একটু আমাকে খুলে বলো, শুনে আমি আমার মনটাকে একটু শান্ত করি। তবে শোনো, মেয়েটি মাথা থেকে পদ্ম ফুল নিয়ে কানে রেখে বুঝিয়েছে কর্ণাটনগরে তার বাড়ি। দাঁত দিয়ে ফুলে কামড় দিয়ে বুঝিয়েছে সে দন্তবাট রাজার মেয়ে। পায়ের কাছে ফুল ফেলে বুঝিয়েছে তার নাম পদ্মাবতী। আর সব শেষে ফুলটিকে বুকে চেপে ধরে সে বুঝিয়েছে যে সে তোমায় ভালোবেসে ফেলেছে। মন্ত্রীপুত্রের কথা শুনে রাজপুত্রের আনন্দে সীমা রইল না। বলল, বন্ধু, আর দেরি নয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো কর্ণাটনগরে। তারপর দুজনে অস্ত্রশস্ত্র নিয়ে ঘোড়ায় চড়ে কর্ণাটনগরে রওনা হলো। কিছুদিন পর সেখানে পৌঁছে নগরের পথ দিয়ে যেতে যেতে দেখল এক বৃদ্ধা তার বাড়ির দরজায় চুপ করে বসে আছে। দুজনে ঘোড়া থেকে নেমে তার কাছে গিয়ে বলল, মা, আমরা বিদেশি বণিক, বাণিজ্যের জন্য এখানে এসেছি। যদি দয়া করে তোমার বাড়িতে আমাদের কয়েকদিন থাকতে দাও, বড় উপকার হয়। দুজনের সুন্দর চেহারা ও মধুর ব্যবহারে খুশি হয়ে বৃদ্ধা বলল, বাবারা, এ বাড়ি তোমাদেরই। যত দিন ইচ্ছে ততদিন থাকো। ওই বন্ধু বৃদ্ধার বাড়িতে উঠল। কথায় কথায় মন্ত্রীপুত্র জিজ্ঞেস করল, মা, তোমার কে কে আছে? তোমার সংসারই বা চলে কি করে? আমার ছেলে রাজ সরকারে চাকরি করে। রাজা তাকে বড় ভালোবাসেন। পদ্মাবতী নামে রাজার এক মেয়ে আছে। আমি আমি তার ধাত্রী ছিলাম। এখন এখন বুড়ি হয়েছি, সেই জন্য বাড়িতেই থাকি। রাজা দয়া করে আমার খাওয়া পড়ার ব্যবস্থা করেন। রাজকন্যা আমাকে ভীষণ ভালোবাসে। আমি রোজ তাকে একবার করে দেখতে যাই। আচ্ছা, কাল যখন রাজবাড়ি যাবে আমাকে বলবে, আমি তার কাছে একটা খবর পাঠাবো। জরুরি হলে এখনই বলো, আমি রাজকন্যাকে জানিয়ে আসি। তুমি রাজকন্যাকে বলবে, শুক্লা পঞ্চমীতে বনের ভিতর পুকুর পাড়ে সে যে রাজকুমারকে দেখেছিল সে এসেছে। রাজকুমারের কথা শুনে তখনই বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে রাজবাড়িতে চলল। অন্দর মহলে গিয়ে দেখল রাজকন্যা একা বসে আছে। সে বৃদ্ধাকে আদর করে বসতে দিল। বৃদ্ধা বলল, মা, তোমাকে কত যত্নে মানুষ করেছি। এখন বড় হয়েছ, উপযুক্ত পাত্রের সঙ্গে তোমার তোমার বিয়ে হওয়া উচিত। শুক্লা পঞ্চমীতে পুকুর পাড়ে যে রাজপুত্রকে দেখেছিলে, সে সে আমার বাড়িতে এসেছে। এই খবর দিতে আমাকে তোমার কাছে পাঠিয়েছে। বৃদ্ধার কথা শুনে রাজকন্যা
দুই হাতে চন্দন মেখে বৃদ্ধার দুই গালে চড় মেরে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বৃদ্ধা অপমানিত হয়ে মুখ কালো করে বাড়ি ফিরে এসে সব জানালো। রাজকুমার হতাশ হয়ে মন্ত্রীপুত্রকে বলল, বন্ধু, এখন আমি কি করি? আমার ওপর রাজকন্যা রেগে আছে, সেজন্য ও বৃদ্ধা মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমাদের মিলনের আর কোনো উপায় রইল না। বন্ধু, তুমি রাজকুমারীর মনের কথা বুঝতে না পেরে বৃথা দুঃখ পাচ্ছ। রাজকুমারী অসম্ভব বুদ্ধিমতী। হাতে চন্দন মেখে বৃদ্ধার দুই গালে চড় মেরে 10 আঙুলে দাগ ফেলে বুঝিয়েছে শুক্লাপক্ষের আর 10 দিন বাকি। 10 দিন পর কৃষ্ণপক্ষে তার সঙ্গে তোমার দেখা হবে। শুক্লপক্ষ শেষ হলো। বৃদ্ধা আবার রাজকন্যার কাছে গিয়ে রাজকুমারের কথা তুলল। রাজকুমারী বৃদ্ধার ঘাড় ধরে তাকে খিড়কির দরজা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। বৃদ্ধা আবার অপমানিত হয়ে মুখ কালো করে ফিরে এসে সব জানালো। শুনে রাজকুমার হতাশ হয়ে পড়ল, কিন্তু মন্ত্রীপুত্র বলল, বন্ধু, তোমার দুর্ভাবনার কোনো কারণ নেই। রাজকুমারী ঘাড় ধরে বৃদ্ধাকে খিড়কি দিয়ে বের করে বুঝিয়েছে আজ রাত্রে তোমাকে খিড়কি দিয়ে অন্দরমহলে যেতে হবে। মন্ত্রীপুত্রের কথা শুনে রাজকুমার আনন্দে অধীর হয়ে সূর্যাস্তের অপেক্ষা করতে লাগলো। সাঁঝ গড়িয়ে রাত হলো। রাজপুত্র বর বেশে মন্ত্রীপুত্রের সঙ্গে রাজবাড়ির খিড়কির দরজায় হাজির হলো। মন্ত্রীপুত্রকে বাইরে রেখে সে অন্দরমহলে ঢুকল। রাজকুমারীও বধূ বেশে রাজপুত্রের অপেক্ষায় বসেছিল। রাজকুমারীর সখীদের সামনে মালা বদল করে দুজনের গান্ধর্ব মতে বিয়ে হলো। রাজকুমারী রাজপুত্রকে আর ছাড়ল না, নিজের ঘরেই রেখে দিল। তখন থেকে মহা সুখে দুজনে দিন কাটাতে লাগলো। কিছুদিন যায়। একদিন রাজকুমার রাজকুমারীকে বলল যে সে দেশে ফিরতে চায়। অনেক দিন দেশ ছাড়া। প্রিয় বন্ধু মন্ত্রীপুত্রকেও সে দেখে না। মন খুব খারাপ লাগছে, কিন্তু রাজকুমারী কিছুতেই তাকে যেতে দিল না। তারপর আরো 1 মাস কেটে গেল। বন্দি থাকতে থাকতে রাজপুত্রের মন আরো খারাপ হলো। একদিন একা বসে ভাবছে, আমি নিতান্তই নরাধাম। না হলে কেউ নিজের সুখের জন্য পিতা মাতা জন্মভূমি সমস্ত কিছুকে ছেড়ে এখানে কেউ বসে থাকে? মন্ত্রীপুত্রের মতো প্রিয় বন্ধুরও আমি খবর নিতে পারি না। নিশ্চয়ই সে আমাকে অকৃতজ্ঞ স্বার্থপর ভাবছে। এমন সময় রাজকুমারী সেখানে এসে উপস্থিত হলো। রাজকুমারকে বিষণ্ণ দেখে জিজ্ঞেস করলো, এত মন খারাপ করে কি ভাবছো? তোমার মুখ কালো দেখলে আমার বড় কষ্ট হয়। বলো, তোমার কি হয়েছে? তোমাকে তো বলেছি, অনেক দিন হলো আমার প্রিয় বন্ধুর কোনো খবর পাই না। সেই তো তোমার আমার মিলন ঘটিয়ে দিয়েছে। জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। রাজকুমারী বুঝল মন্ত্রীপুত্রের বুদ্ধিতেই রাজকুমার ওর কাছে আসতে পেরেছে। তখন রাজকুমারী বলল, প্রিয় বন্ধুকে না দেখলে কষ্ট হওয়াই স্বাভাবিক। এতদিন তার খবর না নেওয়াটা খুব অন্যায় হয়েছে। তাকে খুশি করতে আমি নিজ হাতে মিষ্টি বানিয়ে পাঠাবো। তুমি এখন কিছুক্ষণের জন্য তাকে গিয়ে দেখে এসো। রাজকুমার খিড়কির দরজা দিয়ে বেরিয়ে বৃদ্ধার বাড়িতে গিয়ে উপস্থিত হলো। অনেকদিন পরে বন্ধুর দেখা পেয়ে তার আনন্দের সীমা রইল না। দুজনের অনেক কথা হলো।
এদিকে রাজপুত্রকে বন্ধুর কাছে পাঠিয়ে রাজকুমারী ভাবল রাজকুমার নিশ্চয়ই বন্ধুর কাছে তাদের গোপন বিয়ের কথা বলবে। মন্ত্রীপুত্র তার অন্য বন্ধুদেরও সেই কথা বলবে। একান ওকান হতে হতে শেষে তার বাবার কানেও একথা উঠবে। শুনে তার বাবা তখন তার উপর রাগ করতে পারে। অতএব মন্ত্রীপুত্রকে জীবিত রাখা উচিত হবে না। রাজকুমারী তখন নানা রকম খাবার বানিয়ে তাতে বিষ মিশিয়ে তার এক সখীকে দিয়ে বৃদ্ধার বাড়িতে পাঠিয়ে দিল। রাজপুত্র বলল, বন্ধু, আমার স্ত্রী নিজের হাতে তোমার জন্য খাবার বানিয়ে পাঠিয়েছে। আমার সামনে বসে তুমি এগুলো খাও, আমি খুব খুশি হব। তাকে গিয়ে বলতে পারবো তুমি তার খাবার খেয়ে খুব প্রশংসা করেছো। মন্ত্রীপুত্র কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, বন্ধু, তুমি কিছু মনে করো না, আমি ওই খাবার খেতে পারবো না। ওই খাবার খেলে আমি মারা যাব। তোমার স্ত্রী আমার জন্য বিষ মেশানো খাবার পাঠিয়েছে। তুমি এসব এসব কি বলছো বন্ধু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তাকে দেখোনি, চেনো না, সেজন্য তুমি এমন কথা বলছো? তার নামে এইভাবে দোষ দেওয়াটা কিন্তু খুব অন্যায়। যা হোক, তোমার সামনেই আমি তোমার সন্দেহ দূর করছি। এই বলে একটা নাড়ু নিয়ে সে বিড়ালকে খেতে দিল। বিড়ালটি নাড়ু খেয়ে মরে গেল। এই দেখে রাজপুত্র ভীষণ রেগে গিয়ে বলল, এমন পাপিষ্ঠার মুখ দেখাও পাপ, আমি জীবনে তার মুখ দেখব না। না বন্ধু, তাকে একেবারে ত্যাগ করা উচিত হবে না। তাকে কৌশলে আমাদের রাজধানীতে নিয়ে যেতে হবে। বন্ধু, তুমি যা বলবে আমি তাই করব। এক কাজ করো, তুমি তোমার স্ত্রীর কাছে ফিরে যাও। তাকে বলো মন্ত্রীপুত্র তোমার তৈরি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তোমাকে না দেখতে পেরে বেশিক্ষণ থাকতে পারি না, তাই তার ঘুম ভাঙার অপেক্ষা না করেই চলে এসেছি। তারপর রাত্রে তোমার স্ত্রী যখন ঘুমাবে তখন তার গা থেকে সব অলংকার খুলে নিয়ে তার বাঁ পায়ে ত্রিশূলের চিহ্ন এঁকে দিয়ে আমার কাছে চলে আসবে। বন্ধুর কথায় রাজি হয়ে রাজকুমার রাজবাড়িতে ফিরে গেল। রাতে রাজকুমারী ঘুমালে বন্ধুর পরামর্শ মতো সব কাজ শেষ করে বৃদ্ধার বাড়িতে ফিরে এলো। পরদিন সকালে মন্ত্রীপুত্র এক শ্মশানে গিয়ে যোগী সাজল। রাজপুত্রকে সাজালো তার শিষ্য। তারপর বলল, তুমি এই অলংকারগুলো বিক্রি করতে নিয়ে যাও। কেউ তোমাকে চোর সন্দেহ করলে তাকে আমার কাছে নিয়ে আসবে। রাজপুত্র বন্ধুর কথা মতো অলংকার বিক্রি করতে এক স্বর্ণকারের দোকানে ঢুকল। স্বর্ণকার অলংকার দেখে অবাক। সে মনে মনে বলল, এই বিদেশি লোকটির কাছে অলংকারগুলি কোত্থেকে এলো? নিশ্চিত চুরি করেছে। সে রাজপুত্রকে জিজ্ঞেস করল, এই সব গহনাগুলি তুমি কোত্থেকে পেলে? এগুলি তো রাজকুমারীর গহনা, নিশ্চয় তুমি চুরি করেছো। না, আমি এগুলো চুরি করিনি। আমার গুরু এগুলো আমাকে বিক্রি করতে দিয়েছেন। এক কথা দু কথায় প্রচন্ড ঝগড়া শুরু হলো। স্বর্ণকারের দোকানের সামনে ভিড় জমে গেল। শেষে নগরপালের কাছে খবর পৌঁছলো। সে এসে রাজপুত্রকে জিজ্ঞেস করলো, এই অলংকার তুমি কোথায় পেলে? আমার গুরুদেব শ্মশানে বাস করেন, তিনি আমাকে গহনাগুলো বিক্রি করতে পাঠিয়েছেন। তিনি কোথায় পেয়েছেন সেটা আমি জানি না। রাজপুত্রের কথা শুনে নগরপাল শ্মশানে গিয়ে মন্ত্রীপুত্রকেও ধরল। তারপর সমস্ত অলংকার, স্বর্ণকার, রাজপুত্র এবং মন্ত্রীপুত্র দুজনকে সাথে নিয়ে রাজার কাছে হাজির হলো। নগরপালের কাছে সব কথা শুনে রাজার মনে সন্দেহ দেখা দিল। রাজা যোগী রূপে মন্ত্রীপুত্রকে একান্তে ডেকে নিয়ে গিয়ে অতি বিনীতভাবে জিজ্ঞেস করলেন, প্রভু, এসব অলংকার আপনি কোথায় পেলেন? মহারাজ,
গত কৃষ্ণ চতুর্দশীর রাতে আমি নগরের বাইরের শ্মশানে ডাকিনী মন্ত্র সাধন করছিলাম। আমার মন্ত্রের বলে ডাকিনী এসে সিদ্ধিলাভের ফলস্বরূপ তার এই অলংকারগুলো আমাকে দিয়ে গেছে। আমিও তার বাঁ পায়ে ত্রিশূলের চিহ্ন এঁকে দিয়েছি। যোগীর কথায় রাজার সন্দেহ আরো বাড়ল। তিনি অন্দর মহলে গিয়ে রানীকে জিজ্ঞেস করলেন এবং পদ্মবতীর বাঁ পায়ে কোনো চিহ্ন আছে কিনা সেটা দেখতে বললেন। রানী দেখে এসে জানালো, হ্যাঁ সত্যি, রাজকুমারীর বাঁ পায়ে একটা ত্রিশূলের চিহ্ন আছে। রানীর কথা শুনে রাজা লজ্জায় মাথা হেঁট করে ভাবতে লাগলেন। সে যা ভেবেছিল ঠিক তাই হলো। এমন ডাকিনী মেয়েকে বাড়িতে রাখা তো উচিত নয়, এতে অধর্ম হবে। কিন্তু কি করা যায়? পণ্ডিতদের কাছে পরামর্শ নিতে গেলে ঘরের কথা প্রকাশ হয়ে পড়বে। তার চেয়ে বরং ওই যোগীকে জিজ্ঞেস করা যাক, তিনি তো সবই জানেন। তার কাছে আর নতুন করে কিছু প্রকাশ হওয়ার ভয় নেই, এই ভেবে রাজা মন্ত্রীপুত্রের কাছে পরামর্শ চাইলেন। মন্ত্রীপুত্র বলল, শাস্ত্রে আছে স্ত্রীলোক গুরুতর অপরাধ করলেও তাকে হত্যা করতে নেই, তবে রাজা তাকে নির্বাসন দণ্ড দিতেই পারে। মন্ত্রীপুত্রের কথা মতো রানীর কাছে গিয়ে রাজা সব বলে। তাকে অনেক বুঝিয়ে তার সম্মতি নিয়ে রাজকুমারীকে নির্বাসন দণ্ড দিলেন। রাজার আদেশ মতো বাহকরা পদ্মাবতীকে পালকিতে চড়িয়ে এক গভীর বনে রেখে এলো। ওদিকে মন্ত্রীপুত্রও রাজপুত্রকে নিয়ে গোপনে তাদের অনুসরণ করল। রাজার লোকেরা চলে গেলে পদ্মাবতীর কাছে গিয়ে তারা দেখে সে গাছের তলায় একা বসে কাঁদছে। দুই বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে নিজেদের রাজধানীতে নিয়ে এলো। প্রজারা তাদের দেখে খুশি হলো। রাজা প্রতাপ মুকুট পুত্র ও পুত্রবধূর মুখ দেখে খুশি হয়ে তাদের আশীর্বাদ করলেন। তার আদেশে নগরে মহোৎসব আরম্ভ হলো। মহারাজ, গল্প তো এখানেই শেষ হলো। এবার বলুন তো, মন্ত্রীপুত্র, রাজপুত্র ও রাজা দন্তবাট এই তিনজনের মধ্যে রাজকন্যার নির্বাসনের জন্য কে বেশি দায়ী? কেন, রাজা দন্তবাট নিজেই। এই যে, এবার উত্তর দেবে তুমি। রাজা বিক্রমাদিত্য উত্তর তো দিয়েছে, কিন্তু তুমি কি বলতে পারবে যে কেন রাজা দন্তবাট দায়ী এই সমস্ত ঘটনার জন্য? সেই উত্তরটা তুমি দেবে এই কমেন্ট বক্সে। আর রাজা বিক্রমাদিত্য কি উত্তর দেয় সেটা আমরা জানবো পরবর্তী এপিসোডে।